ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম। ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয়, আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোপাগান্ডার সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো। তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে, তারপর শেখ হাসিনাকে পাঠাবে। কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। যেমন শুধু হাওয়ায় ফু দিয়ে আগুন জ্বলে না, তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না। চলে যে না, সেটাই আজকের বিষয়। চলুন বিস্তারিত জানা যাক। ভারত কি ভাবছে, কি করছে, এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন। কি চিঠি? শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি। এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্যে তো ছিলই না, অন্য কোথাও ছিল না। এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে, কিন্তু ভেতরে কাউকে ডাকছে না। কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণ কূটনীতিকরাও দেখান না। প্রেস সচিবের কথা তো বাদই দিলাম, প্রেস সচিব একটা স্মল ফ্রাই। এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল, আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো। মানে বুঝতেই পারছেন অবস্থাটা। কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা, আরো বাস্তববাদী। তার বক্তব্যের সার কথা হচ্ছে, ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই। যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয়, একটি দুর্বল প্রচারণা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না, সেটা শফিকুল আলম ভুলে গেছেন। এ কথা তৌহিদ সাহেব বলেননি, কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি। আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি। শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি জামায়াত সরকার অবাধ ভারত বিরোধী তৎপরতা চালানোর প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয়। বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয়, যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয়, যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে, কোনো দেশই তাকে ফেরত দেবে না। চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে। আরো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে, অপরাধটি উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে। উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল। এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি, এটাই স্বাভাবিক, কারণ প্রত্যার্পণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয়, এটা আইন, কূটনীতি এবং মানবাধিকার তিন দিক মিলে একটা নতুন এবং কঠিন ভূগোল। এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে, সেটা হচ্ছে ভারত যারই ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক, সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্যে হতে হবে এবং সকলের ঐক্যমত্যের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত। শেখ হাসিনাকে যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল, সেটা বহুদিনের জানা কথা, আপনারা দেখেছেন সেটা। এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে, এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা, নয় ইচ্ছাকৃত প্রোপাগান্ডা। আর এই সরলতা বা প্রোপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে, কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে। একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই। একটি সরকারের মধ্যে ভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে।
বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক, ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে, বিচার কতটা স্বচ্ছ হয়েছে, অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে, এবং সব শেষে এটা ভারতের ভূরাজনৈতিক স্বার্থে পড়ে কিনা। রায় ঘোষণার 3 ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে, এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে। তাদের বিবৃতিতে গণতন্ত্র, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি। আরও একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি, এটা আগেও দিয়েছি আমি। দালাই লামা 6 দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। চীন অসংখ্যবার তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কখনো দেয়নি, কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি। এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না। তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া। এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং শফিকুল আলমের এই গর্জন, আগে কামাল তারপর অমুক তমুক, শুধুই গর্জন, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। প্রোপাগান্ডার পুরনো কৌশল, বড় করে বলা, জোরে কথা বলা, বারবার বলা, মানুষ ভাববে কিছু একটা ঘটছে, কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য। এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয়, আর দিল্লির নীরবতা এখনো তেমনই। এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই। তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায়। একদিকে প্রচার যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি। প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক, সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না। ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ, বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে, যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো, অনির্ভরযোগ্য, মিথ্যা বলে তুলেছে। আর সে কারণেই শফিকুল আলমের ঢাকঢোল বাজানো এখন হাস্যকর শোনাচ্ছে। গোয়েবলসের ধাঁচ নকল করলেই কৌশল সফল হয় না, বরং বাস্তবতার সামনে এলে সব ভেঙে পড়ে। গোয়েবলসকে চেনেন তো আপনারা, তাই না? আমি নিশ্চিতভাবে চেনেন, তবু মনে করিয়ে দিই। হিটলারের প্রোপাগান্ডা সচিব ছিল গোয়েবলস। নিজেকে হিটলারের প্রোপাগান্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক, এই শফিক সাহেবের। মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত, কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে কোনো তথ্য নেই, তখন তার এই পুরো দাবিটি নস্যাৎ হয়ে গেল। রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে, তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে। শফিকুল আলমের মতো একজন প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক, বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয়। এর আগেও সেই যে করিডোর নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তৌহিদ হোসেনই, আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গোয়েবলসকেও বোধহয় শুনলে হিচকি তুলতে হবে।